গুড ইভিনিং। আমি পূর্বা আবার হাজির তোমাদের সামনে। আজ তবে গল্প করব। আজকে তোমাদের কোনো ভিডিও দেখাবো না, কোনো সেলিব্রেশন দেখাবো না, কোনো পার্টি দেখাবো না। আজকে আবার গল্প, বন্ধুর গল্প। সোনালির গল্প তোমাদের তো বলেছি। আমার জীবনে বন্ধু কাকে বলে, বাবা মার বাইরেও আরও কাউকে যে আমরা আপন করি, সেটা প্রথম আমি সোনালির সঙ্গে সম্পর্ক দিয়ে বুঝেছিলাম। এছাড়া পাড়াতে আমাদের অনেক বন্ধু ছিল, অনেক ছিল তারা, কিন্তু ইন্টিমেসি যাকে বলে সেটা হচ্ছে সোনালির সাথে। এরপর আমাদের স্কুলে 5-6 যখন পড়ি, 5এই মনে হয়, তখন একটা নতুন মেয়ে জয়েন করলো। নতুন মেয়ে মানে একদম অন্য শহর থেকে এলো, আসানসোল থেকে এলো একটি মেয়ে। ওর নাম ছিল মৃদুলা। ভীষণ ফর্সা, মিষ্টি, শান্ত একটা মেয়ে। দুটো ছোটো বিনুনি বাঁধতো, তখন তো আমরা সবাই দুটো বিনুনি বাঁধতাম, নাহলে একটা করে পনিতে দুটো বিনুনি বাঁধতো। খুব শান্ত ও এলো। মেয়েটির সঙ্গে কদিনের মধ্যে আমার প্রচণ্ড বন্ধুত্ব হয়ে গেল। মৃদুলার হাতের লেখা ছিল যেন মনে হতো মুক্তাক্ষর। মৃদুলার প্রচণ্ড ভালো পড়াশোনায় ছিল, ওখানে স্ট্যান্ড করতো। এখানেও কয়েকদিনের মধ্যে সবার খুব প্রিয় হয়ে উঠল টিচারদের। খুব সিরিয়াস, খুব সিনসিয়ার, ভীষণ শান্ত একটা মেয়ে। মৃদুলা, আমি, সোনালি তিনজন খুব ভালো বন্ধু হয়ে গেলাম। আমরা একসঙ্গে ক্লাস করতাম, একসঙ্গে মজা করতাম। তারপরে যখন ছুটি পড়তো তখন মৃদুলা আমাকে চিঠি লিখত, মৃদুলার বাড়ি যেতাম। ভীষণ মিষ্টি একটা সম্পর্ক হয়ে গেল। এর মাঝখানে আমার সঙ্গে মৃদুলার সম্পর্কটার গভীরতাটা একটু বেশি হয়ে গেল সোনালির থেকে। সেই নিয়ে সোনালির আর আমার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। সেটা অবশ্য মৃদুলা জানে না, আমি জানি মৃদুলা এটা দেখবে, আমার ব্লগও দেখে। তো তারপর আমাদের খুব ভালো বন্ধুত্ব ছিল। মৃদুলা ক্লাসে স্ট্যান্ড করতো। ভীষণ সুন্দর একটা মেয়ে, পড়া না পারলেও বুঝিয়ে দিত। আমি তো ওর হাতের লেখা জন্যে মানে ওকে সবাই ভালোবাসত, স্কুলে সব টিচাররা ভালোবাসত। খুব শান্ত একটা মেয়ে যাকে বলে, মানে ও কখনো গলা দিয়ে আওয়াজ বেরোয় না জোরে, আমার তো এখনও বেরোয় না মনে হয়। এখন অবশ্য মৃদুলার শাশুড়ি হয়ে গেছে, শাশুড়ি কি ঠাম্মা হয়ে গেছে, ভাবতে পারছি। তারপর তো আমি যখন ক্লাস 8-এ আমি চলে এলাম, তারপরেও মৃদুলার সঙ্গে আমার যোগাযোগ ছিল, আমাদের চিঠির মধ্যে যোগাযোগ ছিল। তারপরে আস্তে আস্তে যোগাযোগগুলো কমে যেতে থাকলো। মাধ্যমিকের পরেই সবাই স্ক্যাটার্ড হয়ে যায় না, কেউ স্কুলে ভর্তি হয়, কেউ কলেজে ভর্তি হয়, সবাই নিজস্ব নিজস্ব ক্যারিয়ার। তারপরে আবার যখন স্কুল চেঞ্জ হয় তখন সেখানে আবার সেট অফ ফ্রেন্ডস তৈরি হয়। আমিও আমার জীবনে সেরকমভাবে এগোলাম, কলকাতায় চলে এসেছি। আমার বন্ধু পাল্টে গেল, আমার প্রায়োরিটি পাল্টে গেল। তারপরে আমার লাইফে যাকে আমি পরবর্তীকালে বিয়ে করেছিলাম, আমার হাজব্যান্ড, ও আমার সঙ্গে ওর সঙ্গে আলাপ করলো, আমি একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়লাম। তো আই ওয়াজ বিজি, সেই সব নিয়ে আমি সারাক্ষণই বিজি থাকতাম। নৈহাটিতে গেলে মৃদুলার সঙ্গে এক আধবার দেখা হয়েছিল নৈহাটি ছাড়ার পরে। তারপরে অনেক বছর গ্যাপ, মানে আমি সবাইকে জিজ্ঞেস করতাম মৃদুলা কী করে, সোনালি বলে আমার সঙ্গে খুব একটা বিশেষ দেখা হয় নাই। কিছু 1 বছর আগে হঠাৎ করে ফেসবুকে মেসেঞ্জারে আমি দেখি, আর কী হয়, মেয়েদের যেটা সারনেম চেঞ্জ করে ফেলে বিয়ের পরে, সে কারণে খোঁজাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো হঠাৎ একটি মেয়ে আমাকে দেখে মেসেজ করেছে, কী রে আমায় চিনতে পারছিস, এরকম আমি মধুমিতা, নৈহাটিতে পড়তাম, সব কিছু লিখছে। কিন্তু বিশ্বাস করো, মানে এত দিনের মেমোরি, অনেক বছর, বুঝতেই পারছো কত বছর আগে আমি 5-এ পড়তাম। তো সেগুলো রিকালেক্ট, বুঝতে পারছি মধুমিতা ছিল, বাট চেহারাটা অনেকটা ফেড হয়ে গেছে আমার কাছে। তো যাই হোক, সেই মধুমিতার সঙ্গে তারপরে ফোন নাম্বার শেয়ার করে, তারপরে সাথে কথা হয়। তখন ওর কাছে জানতে চাই আমি সব বন্ধুদের কথা। তখন ও আমাকে বললো, হ্যাঁ মৃদুলার সঙ্গে যোগাযোগ আছে, মৃদুলার বিয়ে হয়ে গেছে, মৃদুলা গুরগাঁও থাকে, দিল্লি থাকে। তাই না, ফোন নাম্বারটা, ওদের একটা গ্রুপ আছে সমস্ত স্কুলের ফ্রেন্ডসের। তো সেখানে ওরা সব নৈহাটিতে থাকে, সেই কারণে ওদের পক্ষে সম্ভব হয়েছে ওইগুলোকে করা।
সোনালির কথা বললো, অনেক কিছু শুনলাম। তারপরে সে মৃদুলার নাম্বার পেলাম। বিশ্বাস করো, মানে আমি যখন মৃদুলাকে ফোন করছি, মৃদুলার নাম্বার পেয়েছি, মৃদুলাকে ফোন করছি, আমাদের কিন্তু মনে হচ্ছে না, আমরা যখন জেনে কথা বলছি, যে এত বছর যে আমাদের দেখা হয়নি বা আমরা কন্ট্যাক্টে ছিলাম না। সে একই রকম ফ্লেভার, একই রকম এসেন্স। দিস ইজ কল্ড ফ্রেন্ডশিপ। এটা আমার কাছে একরকম সেই ছোট্টবেলার মতনই মনে হচ্ছে। তারপরে আমার লাইফের গল্প, ওর লাইফের গল্প। ও একদম, ও এত মেরিটোরিয়াস একটা স্টুডেন্ট, এত পড়াশোনায় ভালো একটা স্টুডেন্ট, সে কখনো চাকরি বাকরি করলো না, ওকেও ছোটো বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। তারপরে কলকাতার মানে নৈহাটির বাইরেই, মানে বাইরে বাইরে থেকেছে ওর হাজব্যান্ড। তারপরও ছোটো বয়সে বাচ্চা হয়ে যায়, ছেলের বিয়ে হয়ে যায়, নাতি নাতনি হয়ে যায়, তো সেই জন্য ও ঠাম্মাও হয়ে গেছে। বাট ফেসবুকে ওর যখন ছবি পাঠালো, ছবি দেখছি একই রকম আছে, মুখটা একটু হয়তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেই রকমই শান্ত শান্ত। আমি বলছি কী, তুই দরজার শাশুড়ি হলি না কীরকম শাশুড়ি হলি? বলছে না, ছেলের বউ আলাদা থাকে, ওরা বম্বে থাকে, আমরা থাকি ভালো, মাঝে মাঝে দেখা হয়, আমিও যাই থাকি, ঠিক আছে সব। ও ঝগড়া করতে পারে আমার তো মনেই হয় না, বিকজ ও সুইট হার্ট, মানে সফট, একটা সফট স্পোকেন, ওর নেচারটাই খুব সফট, চুপচাপ। তো আমি ওকে বললাম, তোর কখনো খারাপ লাগেনি? তুই এত মেরিটোরিয়াস স্টুডেন্ট, তুই চাকরি করলি না কখনো? আর এখন এসব ভাবি না, এখন আমি কী জানি লেগেছিল কি না, মানে সেটাও ও ঠিক বলতে পারছে না। বলছে আসলে ছোটো বয়সে বিয়ে দিয়ে দিল বাবা মা, তো তারপর তো সংসার, তারপর ছেলে মানুষ করা, এইসবের মধ্যে দিয়েই তো কেটে গেছে। সেখানে ওটাও ঠিক বুঝতে পারিনি যে আমার খারাপ লাগে কি না, বা কি ঠিক বুঝতে পারি না রে। সত্যি কথাই, মেয়েদের জীবনগুলো কিন্তু বড়ই অদ্ভুত। দেখো, তখনকার সময়ে কিন্তু বাবা মা আমাদের কাছে জানতেই চাইতো না যে আমরা কী চাই, বা আমাদেরও হয়তো বলার জায়গা ছিল না যে আমরা কী চাইছি। বাট এই ক্ষেত্রে আমি অসম্ভব লাকি যে আমার বাবা মার কাছে আবার মেয়েদের চাকরি করাটা হচ্ছে টপ প্রায়োরিটি। বাবা বলতো বিয়ে নিজে করবে, না করলে না করো, বিয়ে আমি দিতে পারবো না, তোমার যাকে পছন্দ বলবে আমি তাকে বিয়ে দিয়ে দেবো, বাট তোমার ফার্স্ট তোমাকে করতে হবে জব, আর নিজের মাথা গোঁজার চাই, তোমার নামে তোমার বাড়ি থাকতে হবে, তোমাকে চাকরি করতে হবে, তো ফাইন্যান্সিয়ালি তুমি কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবে না। এটা বাবা সবসময় বলতো। সেই কারণে আমি যখন আমাদের যখন সেপারেটেড হয়ে গেল, যখন ফিরেও এলাম, তখনও কিন্তু আমার উপরে কোনো দিন কখনো বাবা ফোর্স করেনি, তো মা ছিলেন না যে তোমাকে বিয়ে করতে হবে বা তোমাকে এটা করতে হবে। সবসময় বাবা বলতো যে ইয়োর উইশ, তুমি যদি মনে করো তুমি বিয়ে করতে পারো, তোমার যদি কাউকে পছন্দ হয় বলো, বা সেটা তুমি চিন্তা করো, বাট চাকরি তোমায় করতে হবে, তোমার নামে নিজের বাড়ি থাকতে হবে, এইগুলো আমি দেখি। আমি বেঁচে থাকতে থাকতে অন্তত আমি তোমাকে এইগুলো যেন দেখে যেতে পারি। ফাইন্যান্সিয়ালি তুমি যেন স্ট্রং থাকো, তুমি কাউকে ডিপেন্ডেন্ট হো না কিছুর জন্য, যে তোমার কিছু পছন্দ হলো তোমাকে কারোর কাছে হাত পাতে চাইতে হবে, কিছু করতে হবে, সে তোমায় বললো না, এটা যেন না হয়। বাবা ছিল ওই রকম একজন মানুষ। তো যখন আমি মৃদুলার কথা শুনছিলাম, আমার সত্যি আমার মনে হচ্ছিল ওকে হয়তো কেউ জিজ্ঞাসাও করেনি, বাবা মা দেখেছে বিয়ে করে নিয়েছে, মানে এইরকম একটা অবস্থা। কী জানি ভালো খারাপ আমি এগুলোর মধ্যে আমি বলতে পারছি না। আমি আমার লাইফটা, আমি ওর লাইফটা আমি দেখে বলছি, বাট ও খুব খুশি, ও সুখী। এরকম না যে ওর কোথাও কোনো আনহ্যাপিনেস বা ওর কোনো কোথাও কোনো কিছু আছে, ওই লাইফটা নিয়ে খুশি হয়ে গেছে। বিকজ ও তো কখনো চাকরি বাকরি করেইনি, সে জানে না। আর আমাদের বাড়িতে আবার সবাই চাকরি করেছে, সবাই চাকরি করে, সেই কারণে আমরা ওই রকম একটা মাহানো দেখে বড়ো হয়েছি। এবার আমাকে চাকরি করতেই হবে, আফটার রিটায়ারমেন্টও আমি কিছু করব, এটাই আমার সবসময় মনে হয়। কিছু না করে আমি বসে থাকতে পারবো না, আই হ্যাভ টু আর্ন। আমার নিজের শিক্ষা, আমার নিজের কোয়ালিটিস, আমার নিজের সব কিছু দিয়ে আমার মনে হয়েছে সেটাকে আমার কিছু করা উচিত। আমি যা জানি সেটাও আমার কাউকে শেখানো উচিত, বা সেটাকে ইউটিলাইজ করা উচিত প্রপার, এটা আমার মনে হয়।
সব মেয়েদের জীবনে আমরা কেউ জানি না, লাইফ ইজ ভেরি আনসার্টেন, কার লাইফে কখন কি হতে পারে। আমার প্রচুর পয়সা আছে বা আমি ইনহেরিট করেছি অনেক টাকা, তার জন্য আমার আর কিছু দরকার নেই, এটা কিন্তু খুব ভুল ধারণা। তাহলে তুমি দেখবে না নীতা আম্বানি এত খাচ্ছে কেন, এত কিছু করছে কেন, শাহরুখ খানের বউ কিছু করছে কেন। নিজস্ব আইডেন্টিটি, এটা ভীষণ জরুরি। তুমি কে? আমার শিক্ষা, আমার এগুলো কি কোনো কাজে লাগবে না? আমি যদি দুটো স্টুডেন্টও বাড়িতে পড়াই, পয়সা নিলাম না, সেটাও আমার কাছে মনে হবে আমি এটা কিছু করছি। নিশ্চয়ই হোম মেকারদের কাজ ভীষণ বড় কাজ, বাচ্চা মানুষ করা, বাচ্চাদের তৈরি করা, রেডি করা, বাড়িঘর তো ঠিক করে রাখা, এর থেকে বড় তো কাজ, ভীষণ কঠিন কাজ, ভীষণ। আর আমাকে তো দুটোই সামলাতে হয়, সেখানে আমি জানি মাঝে মাঝে দম বন্ধ হয়ে যায়। তো মৃদুলাকে কেউ বেছে দিয়েছে না, মৃদুলা নিজে বেছেছে, দ্যাট আই ডোন্ট নো, বাট শি ইজ হ্যাপি, শি ইজ হ্যাপি। ও মানে কখনো ভাবারই সময় হয়তো পায়নি, কারণ এই লাইফটা তো জানিই না। বাট আমার মনে হয়েছিল এত ভালো পড়াশোনায় জানা একটা মেয়ে এত ভালো একটা ক্যারিয়ার নষ্ট করে ফেললো, অনেক কিছু হতে পারতো, অনেক বড় ক্যারিয়ারটা কিছু হতে পারতো। বাট সব কিছু শেষ হচ্ছে ঈশ্বর যা চাইবে, তোমার যেটা থাকবে সেটাই হবে। সেই মৃদুলাকে যখন আমি ফিরে পেলাম এখন, বিশ্বাস করো, আই এম ওভারওয়েলড, আই এম ডিলাইটেড, আই এম ভেরি হ্যাপি। ছোট্টবেলার বন্ধু আজকে যদি সোনালি থাকতো, আমরা কত মজা করতে পারতাম, এত ভালো লাগে আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার কাছে আমার প্রত্যেকটা বন্ধুর একটা করে মানে গল্প আছে, একটা করে তাদের নিয়ে আমি খুব যত্ন করি সেই সম্পর্কটাকে। এই হচ্ছে মৃদুলা। মৃদুলা খুবই মিষ্টি, মানে ভীষণ নরম। আমি জানি না ওর সঙ্গে কবে আমার দেখা হবে। বাবা মা চন্দননগরে থাকে, মৃদুলা আসবে, কথা দিয়েছে আমার সঙ্গে দেখা করবে, বাট ওর পক্ষে খুব টাফ। আঙ্কেল আন্টি অনেক বয়স হয়ে গেছে, ওনারা একা থাকেন, তো ওকে ওখান থেকে এসে সব কিছু দেখাশোনা করতে হয়, নিজের সংসারও আছে, তো সেই সব মিলিয়ে চন্দননগর থেকে এসে কলকাতায় এসে দেখা করা আমি জানি না, বাট ডেফিনেটলি উইল মিট, অ্যান্ড দ্যাট ডে আমি তখন ভিডিও করবো, তখন তোমাদের দেখাবো, এটা আমার ইচ্ছে। বিকজ আমার কাছে তো মৃদুলার ছবি নেই, মানে ফেসবুকে ছবি আছে, সেই ছবি দেখিয়ে মজা লাগবে না আনটিল আনলেস আমি আমাদের দুজনের মিটিংটা আমরা দেখাতে পারছি। এই হচ্ছে আমার স্কুলের বন্ধুদের কথা, তোমাদের বললাম নৈহাটি স্কুলের বন্ধুদের কথা। এই দুটো বন্ধুর সঙ্গে আমি প্রচণ্ড ক্লোজ ছিলাম। তার মধ্যে আমি সোনালিকে তো প্রচণ্ড মিস করি, আর লস্ট সোনালি, যেটা হওয়া উচিত ছিল না। মৃদুলাকে পেয়ে আমি সত্যিই খুব খুশি, ডেফিনেটলি উইল মিট, আর আমি সেদিন তোমাদের দেখাবো, ভিডিও করব। চলো বাই। এবার দৌড়ই রান্নাঘরে, আজকে আমার লেট হয়ে গেছে, যোগা ক্লাসের পরে আমরা গেছিলাম, আমাদের এক বন্ধু এক্সিবিশন চলছে কাল আর আজ, সেই জন্যে আমি চেষ্টা করব। এটা হচ্ছে CD30-তে এক্সিবিশনটা, দুর্ধর্ষ একটা এক্সিবিশন, যদি পারো কালকের দিনটা আছে, যদি স্থল থেকে যারা থাকো তাহলে একবার চলে যেও। CD30 হচ্ছে 3 নম্বর ট্যাঙ্ক PNT কোয়ার্টার্সের জাস্ট অপোজিটে, একদম দেখতেই পাবে ওখানে গেলে। বিউটিফুল এক্সিবিশন, দারুণ দারুণ জিনিস আছে, খাবার দাবারও সেগুলোও খুব ভালো। তারপরে শাড়ি, জামা কাপড়, গয়না, এসব তো দারুণ। টাই অ্যান্ড ডাইয়ের স্টল আছে, আমার সব থেকে পছন্দ হয়েছে হ্যান্ড টাই অ্যান্ড ডাইয়ের স্টলটা, খুব ভালো খুব ভালো। আমি অনেক গিফট পেয়েছি, আমরা চট করে তোমাদের গিফটটা দেখাই, তারপর তোমাদের এক্সিবিশনটা দেখাবো। এটা একটা দেখো হ্যান্ড টাই অ্যান্ড ডাইয়ের,
এটা হচ্ছে হ্যান্ড টাই অ্যান্ড ডাইয়ের একটা দোপাট্টা। দেখ কী সুন্দর। এটা যদি শাড়ি হতে বলে, আমি রিককে বলবো এরকম আমাকে শাড়ি করে দিতে। এটা আমাকে দিয়েছে ড্রেস। দেখো কী সুন্দর। আর একটা জিনিস দেখো, ঈশ্বর সংকল্প বলে একটা অরফানেজদের নিয়ে একটা খুব সুন্দর এনজিও আছে। এই ব্যাগটা দেখো কী সুন্দর, এটা দিয়েছে পয়নিকা। দেখছো কী সুন্দর, কী ফ্লোরাল একটা ব্যাগ, কী ভালো না বলো। একটা একটা কটন শাড়ি পরে আমি ব্যাগটাকে এরকম করে নিয়ে যাব। আই লাভ দিস, আই লাভ দিস। এই দুটো জিনিস আমার আজকে প্রাপ্তি হয়েছে। আমি কিছু কিনিনি, সত্যি বলছি, বাড়িতে রাখার জায়গা ভীষণ অভাব হয়ে গেছে, কিন্তু তো ভীষণই ইচ্ছে করে, সবসময় স্বপ্ন করতে ইচ্ছে করে। সামনে পয়লা বৈশাখ এসছে, খুব চেষ্টা করছি মানে একটুখানি হলেও কেনাকাটা বন্ধ করতে, কিন্তু ওই যে লোভী তো, সেই জন্যে মুশকিল আছে। কিন্তু আমাদের সব বন্ধুদের মিলে গেলে কাউকে কিছু গিফট করলে কত ভালো লাগে না বলো। আমার তো সবসময় ইচ্ছে করে সবাইকে কিছু কিনে দিই, পেরে উঠি না সবসময়। তোমাদের ওমেন্স ডের গিফটও দেখানো হয়নি, তোমাদের ওমেন্স ডের গিফট দেখাবো আমি, তারপর আমি ওগুলো ইউজ করবো। আর হচ্ছে পয়লা বৈশাখের গিফট। চলো টাটা। যদি তোমরা পারো, সল্টলেকে যারা থাকো বা সল্টলেকের বাইরে, সিডি ব্লক কালকে ওদের সকাল থেকেই খুলে যাবে, রাত্রি 8টা অবধি চলবে। সিডি 30 খুব সুন্দর, দেখো শাড়ি, তারপর ড্রেসেস, গয়না, অনেক কিছু আছে, অনেক কিছু। দেখো তোমরা পারলে ছিল। শ্রেয়া হচ্ছে আমার যোগা বন্ধু, শ্রেয়া এগুলো অর্গানাইজ করে, এই ধরনের এক্সিবিশন খুব সুন্দর। আমি ফার্স্ট টাইম গেলাম, খুব সুন্দর, তোমরাও পারলে ছিল। চলো টাটা, বাই বাই।